স্বাগত। আজকের বাংলাদেশে বিরোধী দলের আন্দোলন, হরতাল, জ্বালাও পোড়াও, কূটনৈতিক চাপ, রানা প্লাজার ধস, শ্রমিকদের আন্দোলন, বিক্ষোভ সবকিছু মিলিয়ে সত্যি সত্যি মাইন্ড কাছে পাই আমরা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ইসরাফিল আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন। স্বাগত আপনাদের। আমরা জনাব ইসরাফিল আলম আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখি আসলে সব পোশাক কারখানা, এখন অবশ্যই একটু অ্যামেন্ডমেন্ট আসছে যে যেগুলি বিক্ষোভ চলছে বা যেগুলি কাজ করছে না সেরকম পোশাক কারখানাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। সরকার কারখানা নিরাপত্তা দিতে পারছেন না কেন? অন্যদিকে শ্রমিক অসন্তোষ মেটাতেই বা আপনারা কি করছেন? শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে এর দায় খানিকটা আপনারা নিবেন কিনা? ধন্যবাদ। আমি আসলে প্রথমেই বলতে চাই যে কোনো সংগঠিত শ্রমিক অসন্তোষ বা শ্রমিক আন্দোলন বা ধর্মঘটের কারণে কিন্তু এই কারখানাগুলো বন্ধ করা হয় নাই। কোনো স্বীকৃত বা বৈধ সংগঠন, শ্রমিক সংগঠন এখন পর্যন্ত কোনো ধর্মঘটের আহ্বান করেনি, ধর্মঘট হয়নি এবং ধর্মঘটের কারণে যে পরিস্থিতির উদ্ভব হয় সেই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়নি। কিছু কিছু ফ্যাক্টরি, যেমন আমি বলি এনভয় ফ্যাক্টরি, হামিম ফ্যাক্টরি, অনন্ত, তারপর আপনার রোজ গার্মেন্টস, ম্যাডলার এবং আমাদের মিরপুরে এমবিএম এবং আপনার ওপেক্স, ফোর উইংস, এই জাতীয় কিছু কিছু ফ্যাক্টরি, প্রায় 10-12টা ফ্যাক্টরিতে শ্রমিকরা সকালে ঢুকেছে, আবার পাঁচ করে ঢুকেছে, বের হয়ে চলে গেছে কাজ না করে। যখন নিষেধ করেছে তোমরা কাজ না করে বের হয়ে যাচ্ছে কারণ তখন তাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে মালিক কর্তৃপক্ষকে। এই কারণে তারা একটা অনিরাপত্তাহীনতার কারণেই তারা মূলত এটা করেছে এবং সরকারকে যখন জানিয়েছে এখন এই সময় যদি ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি শ্রমিকদের উপর, এখন তো শ্রমিকদের মধ্যে একটা হতাশা, একটা দুঃখ, শোকাভূত একটা পরিস্থিতি কাজ করছে সাভারের কারণে, তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতে পারে। এই জন্য সরকার ওই ধরনের পরিস্থিতিতে যায়নি। বাধ্য হয়ে তারা নিরাপত্তাহীনতার কারণেই এই 13-1 ধারাতে তারা এই কিছু কিছু ফ্যাক্টরি তারা বন্ধ ঘোষণা করেছে। তবে বন্ধ ঘোষণার ব্যাপারে আমি কিছু বলবো না, তবে আইনগত প্রক্রিয়ার প্রসিডিউরাল মিস্টেক তারা করেছে, প্রক্রিয়াগত কিছু ভুল এখানে হয়েছে। এটা যে পরিস্থিতিতে 13-1 ধারা প্রয়োগ করা হয় সেই রকম পরিস্থিতি উদ্ভব হয়নি, কজ অফ অ্যাকশনটা এখানে হয়নি। তবে সরকারের, আপনি যে কথা বলেছেন, হ্যাঁ সরকারের অবশ্যই দায়িত্ব প্রত্যেকটা শিল্প মালিককে, প্রত্যেকটা শ্রমিককে, প্রত্যেকটা ব্যক্তিকে তার যান মাল পেশা বৃত্তির স্বাধীনতা এবং নিরাপত্তা বিধান করা। তো তারা যেহেতু নিরাপত্তার অভাব দেখে এখানে কারখানা বন্ধ করেছে, অবশ্যই আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদের এখানে নিশ্চয়ই ব্যর্থতা আছে, তাদের নিশ্চয়ই দুর্বলতা আছে। এই দুর্বলতাটা কাম্য নয়, এটা আকাঙ্ক্ষিত নয় এবং তারা যে 13-1 ধারা এখানে অপপ্রয়োগ করেছে এটাও কিন্তু পাশাপাশি। তার মানে আপনি বলছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল তাদেরও কিছুটা ব্যর্থতা রয়েছে। অবশ্যই তাদের স্বীকার করতে সিনসিয়ারলি ইনসেন্টলি আমাদের স্বীকার করা উচিত। ইসরাইল ভাই আপনাকে ধন্যবাদ। জনাব মাহবুবউদ্দিন খোকন, আপনি কি একটু এই বিষয়ে আলোকপাত করবেন যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলি যদি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার দিকে যায় তাহলে তো একটা দেশের অর্থনীতির উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। আপনারা কি এই বিষয়টি আপনাদের বিবেচনায় রাখছেন যখন রাজনৈতিক কর্মসূচি বা অন্য বিষয়গুলি যখন আপনারা বিবেচনা করেন? আপনি বোধহয় লক্ষ্য করেছেন 18 দলের যে সময় হরতাল আহ্বান করা হয় সে সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে বা গার্মেন্টস ফ্যাক্টরি বা কিছু কিছু সংস্থাকে তাদেরকে হরতালের আওতামুক্ত রাখা হয়। যেটা ইসরায়েল যেটা বলছিলেন যে শ্রমিক অসন্তোষের জন্য নয়, কথাটা ঠিক না। যারা বিজিএমের কর্মকর্তাগণ যারা এই কারখানা বন্ধ করেছে তারা বলেছে যে শ্রমিক অসন্তোষের জন্য কারখানা বন্ধ থাকবে। শুধু তাই নয়, তারা আরও বলেছে, আমি আজকে সন্ধ্যার সময় দেখলাম তাদের সাংবাদিক সম্মেলন বা ব্রেকিং নিউজ আসছে, তারা আরও বলেছে যেসব কারখানা ফ্যাক্টরিতে অসন্তোষ দেখা দেবে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তাহলে সেগুলো যেটা ভেবে বলছেন আসলে এভাবে ঠিক না, এইভাবে আসেনি। আচ্ছা, আর উনি যেটা আনছেন রানা প্লাজার ব্যাপারে, সেখানের কারণেই আসলে আশুলিয়া সেক্টরে একটা অসন্তোষ চলছে। সেটা রানা প্লাজার ব্যাপারে আমি
অনেক আলোচনা হয়েছে। আমি আজকে সরকার নয়, আমাদের রাষ্ট্রের ব্যর্থতার কথা বলবো। রাষ্ট্র দেখেন 20 তলা 10 তলা 15 তলা বিল্ডিং করার জন্য পারমিশন দিচ্ছে। আজকে 9 তলা একটা বিল্ডিং এর ধস হয়েছে 17-18 দিন, কতদিন হলো? 23 দিন হয়ে গেল নাকি? আজকে 18-19 দিন, 19 দিন হয়ে গেল। 19 দিন আমরা উদ্ধার কার্য করতে পারছি না। রাষ্ট্র তো দুর্বল কেন? রাষ্ট্রের ব্যর্থতা। যদি খোদা না করুক বাংলাদেশে কোথাও ভূমিকম্প হয়, দেখেন আমাদের কিছুই নেই, কিছুই নেই। আমাদের যেটা হলো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, যেটা আমি মনে করি রাষ্ট্রের প্রতি মানুষের কিন্তু অসন্তোষ দেখা দিবে, রাষ্ট্র ব্যবস্থার প্রতি। রাষ্ট্র যেহেতু আজকে ডেভেলপ করছে, আজকে পারমিশন দিচ্ছে, এনাফ ইকুইপমেন্ট থাকা উচিত। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে শক্তিশালী করা উচিত। তারা শুধু তাদের কাজ শুধু রিলিফের টিআরের গম, কাবিকের গম বিলি করা না, রাইট, সেটাকে শক্তিশালী করা। আজকে তাদেরকে অন্যভাবে নিয়ে আসতে হবে। ফায়ার ব্রিগেড। খোকন ভাই, আমার প্রশ্নটা আমি একটু যদি স্পেসিফিক করি, যে আজকে যে নিরাপত্তাহীনতাটা আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে, সেইটার কারণের পেছনে কারণ অনেকটাই রাজনীতি কিনা? এটা কি কেবলই শ্রমিক অসন্তোষ, নাকি এইটাকে অনেকভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং বিরোধী দল এটার ক্ষেত্রে অনেক কিছুতে ইনস্টিগেট করেছে? শুধু আপনারা না, অনেক বিরোধী দলরাই। মানে আমি মনে করি বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশের সম্পদ। জি, এখানে আমাদের বিশাল অঙ্কের মার্জিনের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিক, তাদের পরিবার এটা নির্ভরশীল। জি, বাংলাদেশি কোনো রাজনৈতিক দল আমি মনে করি না গার্মেন্টস ফ্যাক্টরির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বাংলাদেশের কোনো নাগরিক গার্মেন্টস ফ্যাক্টরির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমি বিশ্বাস করি না। যদি কেউ করে থাকে তাহলে বিদেশিরা করতে পারে। বাংলাদেশ থেকে গার্মেন্টস সেক্টরটা অন্য কোথাও নেওয়া যায় কিনা সেজন্য আমি মনে করি না এটা বাংলাদেশ বিরোধী দল কোনো নাগরিক এটা বিরোধিতা করবে আমি মনে করি না। সারাপা, আপনার কাছে একটু আসি, যে আমরা যে শ্রমিক অসন্তোষটা দেখতে পাচ্ছি, এইটা রাজনৈতিকভাবে ব্যবহারের কোনো আশঙ্কা কি আপনি দেখেন, যে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বা হতে পারে বা ইয়ে করা হচ্ছে? ব্যবহারের সুযোগ নিশ্চয়ই থাকে, সবকিছু ক্ষেত্রে এরকম সুযোগ থাকে, কিন্তু খোকন ভাই যেটা বললেন তার পাশাপাশি একটা সত্য আছে যে গার্মেন্টসের মালিক যারা আছেন তারাও কিন্তু এই দুই বৃহৎ দলের মধ্যে বিভক্ত আছেন। তো সেখানে তো ওনাদের কিছু মেটেরিয়াল ইন্টারেস্ট আছেন, যে কেন ওনারা আসলে এই শিল্পকে ওরকম করে ঘাটাতে যাবেন, আদার দেন ওনাদের মানে ওয়েল উইশার থাকুক, ওনারা চাইছেন যে গার্মেন্টস শিল্পটা ভালো করবে। আমার মনে হয় এই মুহূর্তে বিভিন্ন দল কি খেলা খেলছে বা কে কি অজুহাত মানে ব্যবহার করার চেষ্টা করছে সেটা চিন্তা না করে আমাদের একটু এটার উপরে একটু এটা নিয়ে কথা বলা উচিত, যেটা ইসরাফিল ভাই প্রথমেই খুব ভালো লেগেছে যে উনি আসলে একদম সঠিক কথা বলেছেন, যে আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করা হবে, এটা তো আইনি যে ব্যাখ্যা দিয়েছে সেটা তো সম্পূর্ণ ভুল। শুধু এটা শুধু ওনার আমার কথা না, হাইকোর্টে এর আগে গতবার যখন ওনারা এই কাজটা করেছিলেন তখন কিন্তু হাইকোর্টে এটা নিয়ে কেস হয়েছে, ওনাদের উপর রুলটা কিন্তু এখন পর্যন্ত জারি আছে। এবং আমার আসলে সবকিছুর সমস্যার মধ্যে যে মূল যে সমস্যা হচ্ছে যে আইনের প্রতি এত অশ্রদ্ধাশীল আমাদের রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ আছেন, তারা তো অশ্রদ্ধাশীল বটেই, কিন্তু আমাদের এই মালিকদের পক্ষে মানে এই মুহূর্তে যখন 1000-এর বেশি প্রাণ গেছে, সেই মুহূর্তে তাদের শ্রমিকের দিকে তাকিয়ে একটু মাথা নত করে থাকা উচিত। এই মুহূর্তেও তারা পারলেন না, মানে আর কয়টা রানা প্লাজা হতে হবে যখন তারা ফাইনালি বলবেন যে না ঠিক আছে এবার আমরা শ্রমিকদের ইন্টারেস্টকে প্রাধান্য দিব, আমাদেরটা দিব না। ওনাদের তো এখন যেটা উনি বললেন এখন পর্যন্ত তো কোনো অসন্তোষ দেখা দেয়নি, ওনারা অনুভব করছেন হতে পারে বলে ওনারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করবেন। ওনাদের খাওয়া পড়া তো বন্ধ হবে না, শ্রমিকের খাওয়া পড়া তো কালকে থেকে বন্ধ হবে, এটার কি ব্যবস্থা করবেন? আর বেআইনি ভাবে করবেন। প্রোডাকশন না থাকলে কিন্তু ওনারাও ক্ষতিগ্রস্ত হবেন এক, আর যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ওনারা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু ওনারা না খেয়ে তো আর থাকবেন না। কিন্তু ওনাদের ছেলেমেয়েরা বিদেশি স্কুলে পড়বে না হয়তো, বা ওনারা হয়তো ফার্স্ট ক্লাস প্লেনে চড়তে পারবে না, এগুলো একটু হবে 2-1 দিনের জন্য, আর তো কোনো সমস্যা হবে না। কিন্তু আপা আরেকটা জিনিস, যে এখন যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়, যেটি জনাব ইসরাফিল হোসেন স্পষ্ট বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষেরও কিছুটা ব্যর্থতা আছে নিরাপত্তাটা নিশ্চিত করার, সেই দায়টা কি আসলে? সেখানে তো শিল্প পুলিশ দেওয়া হয়েছে, অনেক ব্যবস্থা করা হয়েছে, আইন সংশোধন করা হয়েছে এগুলোর জন্য মাত্র কয়েক বছর আগে। তো সেখানে উনিও বলছেন, খোকন ভাই বলছেন, আমরা এটা নিয়ে কোনো কিন্তু তর্ক আমাদের কারোর মধ্যে নাই, যে এখানে
রাষ্ট্রের কিন্তু একটা হস্তক্ষেপ করা দরকার, এবং এখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটার কিন্তু অগ্রিম ব্যবস্থা তাদের নেওয়া উচিত। কিন্তু এই পুরো জিনিসটা শ্রমিকের ঘাড়ের উপর, শ্রমিকের জীবনের উপরে যাবে কেন? যখন এত শ্রমিকের জীবন চলেই গেছে, এখন শুধু তাদের জীবন না, তাদের জীবিকা অর্জন করার ক্ষমতা নিয়ে নেওয়া হবে তাদের কাছ থেকে। এটা কি সেই সময়? মূল কথা এখানে আইনের অপপ্রয়োগটা করা হয়েছে। কারণ যে 13(1) ধারা কখন যদি ধর্মঘট ডাকে, ধর্মঘট ডাকার কারণে কোনো সেকশন বা কোনো ফ্যাক্টরির পুরোটাই তারা বন্ধ করতে পারে, নো ওয়ার্ক নো পে এই বেসিসে। কিন্তু ধর্মঘট তো কেউ ডাকেনি, বাংলাদেশ কোনো শ্রমিক সংগঠন কিন্তু এখন পর্যন্ত ধর্মঘট ডাকেনি। যেটা হচ্ছে এটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, দু একটা ফ্যাক্টরিতে যেটা হয়েছে। কিন্তু আজকে যে অভিযোগটা মালিকদের পক্ষ থেকে করা হয়েছে, আমি আজ কেন মালিকদের পক্ষ আমাকে নিতে হচ্ছে আমি জানি না, মালিকদের পক্ষে নিতে চাই না। যাই হোক, গার্মেন্ট কর্মীদের বেতন ভাতা ও কারখানা কর্ম পরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ আলোচনার প্রেক্ষাপটে শ্রমিকদের বেতন বাড়াতে রোববার যে মজুরি বোর্ড সরকার গঠন করেছে তার সাথে মালিকদের কোন রকম সম্পৃক্ততা বা মালিকদের মতামত নেওয়া হয় নাই। না, গতকালকে তো মালিকদের উপস্থিত করা হয়েছিল। যে ব্যাপারটা হচ্ছে যে এই যে মজুরি বোর্ড গঠন করে সরকার, এর একদিন বাদেই আশুলিয়ার এই ঘটনাটাকে যে ঘটলো, এতে শিল্প মালিকদের দাবি এই শ্রমিক অসন্তোষের পেছনে ষড়যন্ত্র রয়েছে। এটা হতে পারে, কিন্তু এই প্রেডিকশন সরকার ষড়যন্ত্র করছে না, তারা কোনো পক্ষের কথা বলে নাই। প্রেডিকশনের সাথে আমি দ্বিমত করব না, কিন্তু ঘটনা হলো ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করার পর অনেক জায়গাতে শ্রমিকরা কিন্তু আজকে স্বাগত জানিয়েছে, আনন্দ মিছিল করেছে, তারা হ্যাপি। কিন্তু মালিকরা কি এই কালকে তারা উপস্থিত ছিলেন, কিন্তু তারা কি তারা মতামত দিয়েছিলেন? আমি ছিলাম, ওনারা ছিলেন। তারা কি মত দিয়েছিলেন যে শ্রমিক? ওনারা তো দ্বিমত পোষণ করেননি, ওনারা তো উপস্থিত ছিলেন, ওনাদের সম্মতি নেই। ওনাদের প্রস্তাবেই কিন্তু ন্যূনতম মজুরি বোর্ড করা হয়েছে। আগে করা হতো শ্রমিকদের দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে। এবারে কিন্তু মালিকরাই বলেছে যে আমরা মনে করছি যে তাদের মজুরি একটু বৃদ্ধি করা উচিত, তাদের ওই নন ফুড এক্সপেন্ডিচারটা বেড়ে গেছে, রিয়াল ওয়েজেস কমে গেছে, এখন তাদের মজুরিটা বৃদ্ধি করা দরকার। তারা কিন্তু প্রপোজাল করে। হঠাৎ করে কি হলো এখন আমার কথা এটাই যে তারা যে কষ্টটা এখানে দেখাচ্ছে, এখানে স্পেসিফিকলি একটা কালো হাত এখানে কাজ করছে। সবাই জানে কারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, কারা হেফাজত ইসলাম সৃষ্টি করছে, কে শ্রমিকদের উদ্দেশ্যে। সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, শিল্প পুলিশ আছে। তারা সেটা বলুক যে এই জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে। গতকাল তো এই ধরনের প্রশ্ন আসেনি। গতকাল আমরা ৩-৪ ঘন্টা একসাথে ছিলাম, বিজেএমই, বিকেএমই, এফবিসিসিআই, এমপ্লয়িজ ফেডারেশন সবাই ছিলেন। তারা তো এই ধরনের কথা বলেন। আজকে হঠাৎ করে কি ঘটলো একদিন আপনি দেখেন, আপনি কোন শিল্প প্রতিষ্ঠানে একটা ফ্যাক্টরিতে কিন্তু ধর্মঘট ডাকে নেই। না, তাহলে 13(1) তারা দেখলে কি হবে? কিন্তু মালিকরা যেসব কারণ দেখাচ্ছে সেসবের মধ্যে আছে হচ্ছে অধিকাংশ কারখানা শ্রমিকরা এসে কার্ড পাঞ্চ করে বসে থাকছে অথবা চলে যাচ্ছে। একই ঘটনা মিরপুরে ঘটছে, কেউ পানি খেয়ে অসুস্থ হচ্ছে, কেউ মানে কাজ করতে চাচ্ছে, অনেক বেশিরভাগই কিন্তু 20 থেকে 30 জন শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদের কাজ করতে দিচ্ছে। 13(1) জন্য প্রযোজ্য হবে না। তাহলে ওই 20-30 জনের নিয়ে কিছু করুন, যদি সত্যিকার এটা যারা করেছে তাদের এর বাইরে আর কি অ্যাকশন নেই। এরকম একটা মানুষ শ্রমিকের জন্য তো হোল সেক্টর ইয়েটা, শিল্পটা যেটা আমরা বলছি জাতীয় শিল্প, খোকন ভাই বলেছে, এটা কিন্তু জাতীয় শিল্প, যেহেতু আমাদের ন্যাশনাল ইকোনমি লাইফলাইন হিসেবে কাজ করছে। আপনারা মালিকদের এই বিষয়টা মানে করার জন্য আপনারা কোন রকম চাপ প্রয়োগ করার বা কোন চাপ না, এটা তারা, আমি মনে করি যে আমাদের দেশের প্রচলিত আইনে এটা আনফেয়ার লেবার প্র্যাকটিসে অভিযুক্ত হবে। এবং আমার সারাপা যেটা বলেছেন, রুল কিন্তু পেন্ডিং আছে, রুলটা কিন্তু তাদের এখন সরকার তো মালিক শ্রমিক সবার। এখন আমাদের যেটা করতে হবে, এখন তাদেরকে বলতে হবে তোমরা তোমাদের ঘোষণাটা লফুল হয়নি, এটা তোমরা উইথড্র করো। আর তোমাদের যে প্রবলেম আছে, নিরাপত্তার সমস্যা যেটা আছে, নিরাপত্তা নিশ্চিত সরকার। আপনি কি আশাবাদী যেটা খুব শীঘ্রই? আমার মনে হয় আগামী কালকে হয়ে যাবে। এটা কেন হলো, এটা আসলে অ্যাকচুয়ালি এই জিনিসটা আলোচনা আছে। আগে কিন্তু এই ধরনের ডিসিশন নেওয়ার আগে আলোচনা করতো, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, ব্যক্তিদের সাথে, ওনারা নিজেরা মিটিং করে এটা করেছে। তবে ঘোষণাটা লফুল হয়নি। আমার স্টেটমেন্টটা খুবই পরিষ্কার যে এই ঘোষণাটা এটা অনাকাঙ্ক্ষিত, এটা আইনানুগ এবং অনাকাঙ্ক্ষিত হয়নি এবং অনাকাঙ্ক্ষিত হয়েছে। শ্রমিকরা যখন স্বজন হারানোর বেদনা, এখনো তারা কিন্তু আছে, জর্জরিত হয়ে আছে। সেই সময় শ্রমিকদের জীবিকা, এই যে নো ওয়ার্ক নো পে, এই যে ঘোষণাটা, এটা আমাদের দেশ অবস্থাটা হলো, আমি একটা কমেন্ট করছি, এখন আমাদের দেশ অবস্থা হলো শ্রমিকদের, গার্মেন্টস অন্যান্য অনেক শ্রমিকদের জীবনের নিরাপত্তা নাই, জীবিকার নিরাপত্তা নাই।
তো আমি আশা এবং করি আমার মনে হয় আগামী কালকের মধ্যে আমরা এটা হয়ে যাবে, নেগোসিয়েশন হয়ে যাবে। এসবগুলো আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা দেখেছি যে জাতিসংঘের একজন দূত এসেছেন আমাদের সাথে আলোচনা, নেগোসিয়েশন হয়ে যাবে। এসবগুলো আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা দেখেছি যে জাতিসংঘের একজন দূত এসেছেন আমাদের সাথে আলোচনা করার জন্য। সেই দূতের দুতিয়ালি কতটা কার্যকর হচ্ছে বা হচ্ছে কিনা সে বিষয়ে একটু জানতে চাইবো আপনাদের কাছে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে যারা মাহমুদুল খোকন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, মানে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হবে কি হবে না সেজন্য গণভোটের দাবি করেছেন ডক্টর আকবর আলী খান সহ আরো অনেকে। আপনারা কি গণভোটের দাবিটার সঙ্গে আপনারা একমত যে এটা গণভোট দিয়ে আসলে যাচাই করা উচিত? ডক্টর আকবর আলী খান কি কারণে বলছে জানি না, তবে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্বাচন চলাকালীন সময় দলীয় সরকার থাকবে না। এবার প্রথম আলো একটা জনমত জরিপ করেছিল, জি বাংলাদেশের 90% মানুষ গণতন্ত্রকে কন্টিনিউশন চায়। এই জন্য 90% মানুষ নির্বাচন চলাকালীন সময় যে কোনো দলীয় সরকার পছন্দ করছে না, এগেনস্টে বলেছে। সম্ভবত ডক্টর আকবর আলী খান এই প্রেক্ষাপটে বলেছেন যে গণভোট দিলেও তো আজকে মানুষ চাবে যে নির্বাচন কি রেজাল্ট হবে। আপনি গণভোটের ব্যাপারে আপনার কোনো, আমাদের দলীয় কোনো প্রথম আলো জরিপটি সম্পর্কে আপনি বলেছিলেন যে প্রথম আলো জরিপ কিন্তু এবার প্রথম নয়, আরো নানা সময় নানা বিষয়ে তো যেগুলি আপনাদের বিপক্ষে যায় সেগুলিও কি আপনারা মানে এত খোলা মনে গ্রহণ করেন? ইস্যু তো মানে যখন আপনাদের পক্ষে থাকে তখন আপনারা যত খোলা মনে ইস্যু মানে গ্রহণ করেন, যখন বলা হয় যে রাজনৈতিক দলগুলি বা সংসদ সদস্যগুলি যথেষ্ট পরিমাণে দুর্নীতিগ্রস্ত কিনা, ধরেন অন্য একটা, আমি ব্যক্তিগতভাবে এটা রাজনীতি নেতাদের সম্বন্ধে, দেশটা চালাবে রাজনীতিবিদরা, আর রাজনীতিবিদরা হবে দেশের ট্রাস্টি, যে রাজনৈতিক দলের থাকুক আর এমপি থাকুক মন্ত্রী থাকুক। আমাদের দেশের দুর্ভাগ্য মানুষের যে বেশিরভাগ অনেক রাজনীতিবিদদের মধ্যে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ দুর্নীতির প্রবণতা, এটা অবশ্যই দূর করতে হবে। সেটা আমি তাদের প্রথম আলোর বক্তব্যের সঙ্গে একমত। তবে যেটা হলো যে বাংলাদেশের মানুষ নির্বাচন চলাকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু সরকার ঘুরে ফিরে কিন্তু এক কথা এক জায়গায় রয়ে গেল। নির্বাচন চলাকালীন তারা কোনো অনিরপেক্ষ সরকারের আলোচনাটা এখনো শুরু হলো না, মানে এক জায়গায় রয়ে গেল, কেমন আলোচনাটা তো শুরু হইতে পারলো না। না মনে করছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই বিদেশিরা আসছেন যে ইউনাইটেড নেশন, ওদের নিকট বলেছেন নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে এই কনস্টিটিউশনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা আছে, কোথায় বলা আছে, আবার সংশোধনী করবে যখন ইচ্ছা কোথায় বলা তখন। আছে? না, প্রধানমন্ত্রী বলছেন যে কথা, মন্ত্রীরা বলছেন, আর নির্বাচিত কিভাবে হলো? ইসরাইল ভাই এবং আমি একই সঙ্গে একই পার্লামেন্টে, যেদিন আমার মেয়াদ শেষ হবে ইসরাইল ভাই মেয়াদ শেষ হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হবে, বিরোধী নেত্রীর মেয়াদ শেষ হবে, নির্বাচিত কে থাকবে? আমি এটাই বুঝতেছি না। মানুষকে কনফিউজ করার কোনো কারণ নেই। ইউ হ্যাভ টু বি স্ট্রেট, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। ইসরাফিল ভাই, এই ব্যাপারে আপনার একটু জবাবও চাইবো, পাশাপাশি একটু এর দিকেও ইয়া করবো যে সত্যি সত্যি কি 90% লোক এখন তত্ত্বাবধায়ক সরকার চাইছে, আপনি এরকম মনে করেন? আমি একটা কথা বলি, জরিপের কিছু বিষয় আছে। এখনকার জরিপের ফলাফল, জরিপটাকে যদি আমরা বাদও রাখি, না জরিপের ফলাফলটা দেখা যাবে 2 মাস 3 মাস পর হয়তো এটা পরিবর্তন হয়ে গেছে। মানুষের সেন্টিমেন্ট, মানুষের মতামতটা কিন্তু বিভিন্ন ঘটনার প্রবাহের কারণে কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো আমি যেটা বলছি, নির্বাচন তো এখন আমাদের বাকি আছে, অনেক সময় আছে। মূল যে কথাটা, নির্বাচন কিভাবে হবে, কোন আকারে কোন প্রকারে হবে, কার অধীনে হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে তো আলোচনা করতে হবে। আলোচনা করে একটা সমঝোতায় আসতে হবে, কারণ আমরা তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আছি, তাই না? তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থাতে তো মূল ভিত্তি হচ্ছে আপনার এই যে নেগোসিয়েশন, আলোচনা, সংলাপ, এবং সবচেয়ে বড় কথা যে ওই আমরা ওই মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক বিশ্বাস, আস্থা, এই জিনিসগুলো যদি ডেভেলপ না করে আপনি এই সংসদীয় গণতন্ত্র বলেন, তত্ত্বাবধায়ক বলেন, যে মিউচুয়াল ট্রাস্টের কথা আপনি বলছেন ইসরাফিল ভাই, আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করে দিলেন সেই সময় কি আপনি সেই মিউচুয়াল ট্রাস্টের ব্যাপারটা ভাবছিলেন? আমি এই কথা বলছি যে আমরা একে অপরকে বিশ্বাস করি না বলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রশংসা অর্জন করেনি। 91 সাল থেকে শুরু করে 96 এর ভোট, 2001 এর ভোট, প্রত্যেকটা নির্বাচনে যারা পরাজিত হয়েছে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি, যারা বিজয়ী হয়েছে তারা বলেছে কিন্তু না, যারা বিজয়ী হয়েছে তারা বলেছে অবাধ, সুষ্ঠু, সুন্দর হয়েছে। আর ভোটারের কথা তো মনে রাখবেন। এবং ইসরাফিল ভাই, আমরা যদি আবার তুলনাও করি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যেগুলি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেগুলির ব্যাপারে কি আমরা খুব প্রশ্ন করেছি বা শুনেছি? কিন্তু দলীয় সরকার, এবারে তো দলীয় সরকার অধীনে প্রায় 6000 এর মতো এই নির্বাচনের সাথে এই নির্বাচনের
কর্পোরেশন হয়েছে। আমি বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করে দিতে চাই যে মরহুম মেয়র হানিফ কিন্তু বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচিত হয়ে এসেছিলেন। তারপরও মাগুরার ঘটনাটাতে প্রমাণ হয়েছে যে এই মানে তত্ত্বাবধায়ক সরকার অবস্থা পরিবর্তন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর এই নির্বাচন। আমি একটা কথা বলি, এখানে খোকন ভাই খুব বড় প্র্যাকটিসিং ব্যারিস্টার, সারা ব্যারিস্টার স্যার। আমি একটু প্রশ্ন করতে চাই যে ফিফথ অ্যামেন্ডমেন্টের বহু উনি তো জন্মগতভাবে ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট আমাদেরকে দিয়েছে, তারপরে কি তত্ত্বাবধায়ক সরকার করার কোনো স্কোপ এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে কোনো কনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো স্কোপ আছে? আমার কাছে আমি একটু যাব, আমার আন্ডারস্ট্যান্ডিং তাদের কাছ থেকে সরেন কোন ধারায় আপনার কাছে আমি যাব। আমি সাংবাদিক হিসেবে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি যদি সুপ্রিম কোর্টের কথা বলেন, এই রায়ের কথা বলেন, পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার করতেই হবে। না তা এইটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল, এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল, এটা আপা বলুন। আপনার প্রতি আমার কিন্তু অবাধ শ্রদ্ধা আছে, হ্যাঁ, সেজন্য আমার খুব খারাপ লাগছে যে একটু আপনার সাথে তর্কে যেতেই হচ্ছে। কিন্তু ওই রায় যেভাবে দেওয়া হয়েছে আর আপনারা যে সময় সংশোধনীটা করেছেন তখন এই পুরো রায়টা আপনাদের হাতে ছিলই না। আপনাদের হাতে একটা শর্ট অর্ডার ছিল, খায়রুল হক সাহেবের শর্ট অর্ডার। উনি কেন যে এত সময় নিয়েছেন এটা দিতে, সেটাও আল্লাহই জানে, আমরা তো কেউ জানি না, সাধারণ আইনজীবী যারা আছি। বা যাই হোক, উনি দিয়েছেন যখন ওই শর্ট অর্ডারের মধ্যে কিন্তু বলেছেন যে আগামী 2টা সংসদ চাইলে এটা কিন্তু করতে পারে, সংসদ চাইলে দিয়ে দিয়েছেন। তো সংসদ কিন্তু চাইতে পারতো। আপনি যে কথাটা বলছেন যে সুপ্রিম কোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে তার বাইরে তো আমরা যেতে পারি না, সুপ্রিম কোর্ট আপনাকে ওরকম কোনো রায় দেয়নি যে আপনি পুরা রায়টা না পেয়ে এটার যুক্তিতর্ক কি আছে না আছে সেগুলো না দেখে আপনারা যে একটা সংশোধনী করে যাবেন। শুধু এমনি তেমনি কোনো আইনেরও সংশোধনী না, সাংবিধানিক সংশোধনী। আমার মনে হয় সেই প্রক্রিয়াটা বাংলাদেশের এই সংবিধান, যেটার উপরে বেচারা পবিত্র দলিল, কিন্তু বেচারা একটা দলিল, এর উপরে যা যা করা হয়েছে আর কি গত কয়েক বছরে, আনফরচুনেটলি আপনাদের সময়ের মধ্যেও পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যা করা হয়েছে, এটা আমার মনে হয় আমাদের অনেকের জন্য খুবই একটা লজ্জার ব্যাপার। এবং তার মধ্যে এই যে ত্রয়োদশ নিয়ে যেটা করা হয়েছে, এটাতে আমার মনে হয় সবাই মর্মাহত। কারণ শুধু আপনাদের দলের যারা আছেন তাদের কাছে আমরা শুনি, কারণ আপনাদের আসলে আর কিছু বলা নেই, আপনাদের বলতে বাধ্য যে কোর্ট আমাদেরকে দিয়েছে, আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা কোর্টের উপর রাইফেল রেখে এরকম আসলে সব জনগণকে মেরে ফেলা উচিত না। সেই সব জিনিসের মধ্যে গেলে আমরা আরো কঠিন জায়গায় যাব। আমাদের কনস্টিটিউশনে সবাই তো দেয়নি প্রথমত। ইসাফিল ভাই, কোর্টের কাছে প্রশ্ন ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, সেই প্রশ্নের জবাবে কোর্ট বলছে যে এটা সাংঘর্ষিক। কিন্তু কোর্ট তার শর্ট অর্ডারে বলছে দি ইলেকশন অফ দি 10th and the 11th পার্লামেন্ট মে বি হেল্ড আন্ডার দি প্রভিশন অফ অ্যাবভ মেনশন 30th অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে ওইটার জন্য। আমাদের লঙ্গার ভার্সনে উনি বলছেন যে সংবিধান ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক ও অবৈধ হলেও জাতীয় সংসদ এর বিবেচনা ও সিদ্ধান্ত অনুসারে উপরে বর্ণিত নির্দেশাবলী সাপেক্ষে 10ম একাদশ সাধারণ নির্বাচনকালীন সময় প্রয়োজন মতো নতুন ভাবে আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নতুন ভাবে এবং আঙ্গিকে এবং সেটা পার্লামেন্ট আলোচনা করে ঠিক করতে হবে। বারবার বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, কিন্তু এটা তো রায়ের মধ্যে উনি বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে পারবে। না তারা নতুন আঙ্গিকে বলেছে, নতুন আঙ্গি, আগের মতো না। না আগের মতো না, কারণ জুডিশিয়ারিকে বাদ দেওয়া হয়েছে, জুডিশিয়ারিকে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে যেভাবে করা হয়েছিল, অনির্বাচিত চিফ জাস্টিস, তারপর আর আপনারা তো কিছুই রাখলেন না, পুরো জিনিসটা উঠিয়ে দিলেন, আমাদেরকে যে 3 বছর একটা অসন্তোষের মধ্যে ফেলে দিলেন। না সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হলো যে আমরা তো অ্যামেন্ডমেন্ট করেছি। এখন এই অবস্থাতে আমরা ভোট করতে গেলে তো আমাদের ওই অন্তর্বর্তীকালীন সরকার বলে বা নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটা সরকার গঠন করে বলে ওই সময়ের মধ্যে কেন আমরা সবাই রিজাইন করব? 5 বছর না, 5 বছর পূর্তি হওয়ার আগেই করব আমরা। জি সারা 5 বছর পূর্ণ হওয়ার আগে করব। আপনারা একটু জনগণের উপর আস্থা রেখে যদি ওই ত্রয়োদশের ওইটা যদি না করতেন, কেয়ারটেকার রেখে দিতেন, যেটা পাকিস্তান করেছে, 2 দিন আগে তাদের নির্বাচন হয়েছে, ঠিকই ইলেকশন, মানে ওই ভয়ে আপনারা আছেন কি যে মানে সংশোধনীটা না করলে জনগণ তাদের মতো ভোট দিত, আমরা হয়তো বিএনপিকে প্রত্যাখ্যান করতাম। সেটা তো সুযোগ আমাদের হাতে আছে, তাই না? যে আপনার কেয়ারটেকার দিলেই যে আপনাদেরকে দিব না, এটা তো কোনো কথা না। কিন্তু ওনাদের হাতে এই সুযোগটা দিয়ে দিলেন কেন? 3 বছর ধরে ওনারাও আন্দোলন করলেন, কোনো গঠনমূলক কোনো কিছু ওনারাও নিয়ে আসতে পারলেন না, আপনারা এটার মধ্যে সবাইকে আটকে রাখলেন। মানে আমরা জনগণ কি পেলাম কেউ কিছু বুঝলাম না। আমরা ছেড়ে দিতেন, কেয়ারটেকার রেখে দিতেন, সবাই মনে করছে যে কেয়ারটেকার হলে আপনারা দেখেছেন এটা ইচ্ছা ভোট দিব, আপনারা ভোট পেতে পারতেন। স্পেশাল কমিটি হচ্ছে, সেই কমিটি দীর্ঘদিন শুনানি করেছে। কিন্তু তারপরে আমি বলি, তারপরে ঘটনা হলো, আমি একটা কথা বলি যে দেখেন এই বিষয়টা নিয়ে বিএনপি বিগেস্ট অপোজিশন পার্টি হিসাবে এবং দীর্ঘদিন তার ক্ষমতায় ছিল, তাদের বক্তব্য কিন্তু তারা
লজিক্যাল অ্যাপ্রোচে প্রপার জায়গাতে এখন পর্যন্ত বলেন। প্রপার জায়গায় কোথায় এসএলআর পার্লামেন্টও বলেন, এখানে বাইরেও বলে বলেন। দেন না আপনি কোন না, প্রপার জায়গা। না না, সেখানে আপনি আমরা কি যাবো। আপনি কি ধরনের বলেন, তথ্য আপনি সরকার proper- চান আপনি বলেন। আচ্ছা, এই প্রশ্নের এখন উত্তর যদি আমরা- বিএনপি এই সুস্পষ্ট proper বলেন যে জায়গা আমরা কি কি বলেন ধরনের আমরা? সরকার কোথায় চাই। না, ইসরাফিল ভাই না না, আমরা তো বলে আমরা তো দরখাস্ত কোথায় সংবিধানের করতে মাধ্যমে বলেন আমাদের পজিশন ক্লিয়ার করেছি। ওটা তারা কি চাই, হোয়াট ইজ দেয়ার পজিশন? না, আপনি দরখাস্ত কোথায় করতে বলে দেন। না, খোকন ভাই, আমি ইসরাফিল পার্লামেন্ট এসে কি খোকন ভাই, ঠিক আমি আছে, ইসরাফিল বাইরেই ভাই- বলেন, press আমি conference ইসরাফিল করে ভাইয়ের বাইরেই প্রশ্নটা বলেন। আপনাকে করতে চাই হচ্ছে এইভাবে যে 2011 সালের 1 মে গাজীপুরে বক্তৃতা দিতে গিয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন বিচারপতি এবিএম খায়রুল হককে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে মানবেন না। তো তারপরে যদি আজকে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা যদি পরিবর্তন না হতো, জি, উনি ঈদের পরে ঈদের একটা ঈদের তো তারপরে যদি আজকে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা যদি পরিবর্তন না হতো, জি, উনি ঈদের পরে ঈদের একটা ঈদের দিনের অনুষ্ঠান বলছে যে খায়রুল হক টাকা খেয়ে রায় দিয়েছে। না না, ওই সময় তো রায়ের প্রশ্ন আসে নাই, মানে ওই পঞ্চম সংশোধনের রায়ের কথা বলছেন। ওই তথ্য না, সরকার হিসেবে মানেন না, এটা তত্ত্বাবধায়ক সরকার অবস্থা যে মানেন না। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার 30th অ্যামেন্ডমেন্টটা রয়ে যেত, তাহলে আপনারা কিভাবে তত্ত্বাবধায়ক সরকার করতেন বা কিভাবে এখনো তত্ত্বাবধায়ক সরকার আপনারা করতে চান সেটা যদি একটু বলেন, এবং এটা লজিক ইয়া হয় কিনা, কিভাবে এটা তত্ত্বাবধায়ক সরকার করতে- আমরা এটা আমার মনে হয় খোকন ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে শুনি যে কিভাবে আপনি তত্ত্বাবধায়ক সরকার করতে চান। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। আমি একটু জনাব ইসরাফিল আলম আপনার জন্য একটু জানাতে চাই। ডক্টর ইমতিয়াজ উনি বলেছেন যে খালেদ সাহেব ওনাদের সাথে কথা বলে লাভ নেই, ওনারা চেয়ার ভালোবাসেন, দেশকে নয়। কেয়ারটেকার গভর্নমেন্ট এখন 95% মানুষের দাবি। এটা হচ্ছে, মানে আমি জানিয়ে রাখলাম। খোকন ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা যদি একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে থেকে পাই, বা আপনারা কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান। আমি যদি আপনাকে একটু পিছনের কথা মনে করে দিই, 2006 সালে কিন্তু আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে থাকা সত্ত্বেও আমরা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দেখেছি। এখন আপনারা কিরকম একটি, আমি মনে করি যেটা প্রথম হলো যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে আছে আপনাদের সবারই, দেশবাসীর মনে আছে, সরকার থেকেও একটা সংবিধান সংশোধনে একটা কমিটি করেছিল বাবু সিরাজউদ্দৌলা সেনগুপ্তকে আহ্বায়ক করে, এবং সেখানে বিএনপিও গেছিল, আওয়ামী লীগ, সকল রাজনৈতিক দল গিয়েছিল, এবং আওয়ামী লীগে বলে আসছে কিন্তু কেয়ারটেকার সরকারের পক্ষে সেখানে গিয়ে মনে আছে আপনাদের। জি জি। তো এই হঠাৎ করে আওয়ামী লীগ বিএনপি বলে সকল রাজনৈতিক দল করেছে। তারপর কেন এই কমিটিটা করা হলো? সিরাজউদ্দৌলা সেনগুপ্তর একটা সুপারিশ আসছে কিনা, 2 পয়সা দাম দিয়েছেন কিনা আপনার সরকার? পার্লামেন্ট থেকে করেছেন কমিটি, কিন্তু তার 2 পয়সা দামও দিলেন না আপনারা। সিরাজউদ্দৌলা সেনগুপ্ত কেন আবার আওয়ামী লীগে আসছেন উনি এই আহ্বানের উপরে? তারপর আপনারা কি করলেন? শুধু যে খায়রুল হক সাহেব অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, এখন শুধু এই কথাই বলছেন নির্বাচিত সরকার, যেটা আমি একটু বলতে চেষ্টা করলাম। নির্বাচিত সরকার পাবেন কথা আপনার, আমাদের মেয়াদ তো শেষ হয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন না, তার মেয়াদ থাকবে না। সংসদ আমার যদি মেয়াদ শেষ হবে, আপনার যদি মেয়াদ শেষ, সেই প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হবে, কিন্তু বিরোধী দল নেত্রীর মেয়াদ শেষ হবে। নির্বাচিত সরকার পাবেন কোথায়? কোন সরকার? এটা এগুলো একটা বোগাস একটা বক্তব্য। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছে, সরকার বেশিরভাগ মন্ত্রী বলে নির্বাচিত সরকার বললে তার কিছু থাকবে না, সেসব নির্বাচিত কোনো ব্যক্তি বলে কিছু থাকবে না, মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে বা প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীর মধ্যে। আর যেটা বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, খায়রুল হক সাহেব, বিচারপতি খায়রুল হক সাহেব বিচারপতি থাকাকালীন একটা রায় দিয়েছেন, 2 বার কমপক্ষে হওয়া যেতে পারে, কেয়ারটেকার সরকার নির্বাচন হতে পারে, কিন্তু রিটায়ার্ড করার পর জাজমেন্ট চেঞ্জ করছে। কোন বিচারপতি যে সময় রিটায়ার্ড করেন তখন তার শপথ থাকে না, শপথ করে শপথ দেন, শপথ থাকে না, শপথ দেখে উনার পরবর্তী পর্যায়ে রিটায়ারমেন্ট করে ওনার এই অ্যামেন্ডমেন্টের ক্ষমতা দিল, ওনাকে রায়টা পরিবর্তনের ক্ষমতা দিল। খোকন ভাই, কোন অ্যামেন্ডমেন্টের কথা বলছেন আপনি? শর্ট অর্ডারের সাথে লং অর্ডারের পার্থক্য? শর্ট অর্ডারের সাথে লং অর্ডারের কি পার্থক্য বলছেন? আমার কাছে দুটো রায় আছে, আপনি যদি একটু স্পেসিফিকলি বলেন, আমি তত্ত্বাবধায়ক সরকার মডেল আপনার কাছে শুনবো। 2 বার দেওয়ার কথা শর্ট অর্ডারে বলছেন, হতে পারে লং এর ভার্সনও আছে। লং এর ভার্সন ক্লিয়ার না, একদম ক্লিয়ার। আমি লং এর ভার্সন পড়ে শোনাবো আপনাকে। উপরে বর্ণিত নির্দেশাবলীর সাপেক্ষে 10ম একাদশ সাধারণ নির্বাচনকালীন সময় প্রয়োজন মতো নতুন ভাবে আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর ওখানে বলছে যে আগের পার্থক্যটা এখানে মধ্যে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা অধীনে হইতে পারে, আর লং অর্ডারে উনি বলছেন যে নতুন আঙ্গিকের তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে। তবে দুইটার জন্য কিন্তু না, ত্রয়োদশ সংশোধনীর কথাই বলেই বলছেন তিনি। হ্যাঁ, 13তে আপনি একটু মতামত 13 আপনি নিশ্চয়ই দেখে দিবেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার এটা বলছেন যদি ওনারা যদি রাজি হন, জি যে ওনারা তো এখন তো ক্লিয়ার করছেন না, বারবার বলছে যে রাজি হলে সরকার তো কোনো প্রভিশন নাই আমাদের কনস্টিটিউশন, সেটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে। জি, আর অন্তত ওনাকে মানবে কে? দেশের 90% বা একজন ভদ্রলোক বলেন 95% জনগণ
চায় তত্ত্বাবধায়ক সরকার, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওনারা নিজেদের ক্ষমতা অধীনে নির্বাচন করতে চায়, কিন্তু দেশবাসী মানবে না, আর রাজনৈতিক দলগুলো মানবে না। আর যদি মানে, যদি ধরুন আপনি যদি আজকে যদি আমরা নির্বাচন চলে, আপনার নাম চেঞ্জ করেন, নির্বাচন চলাকালীন সময় এটা নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থার কথা বলেন আপনি, ঠিক আছে, নাম রাখলেন না, এটা আপত্তি নেই। সেখানে যে সরকার প্রধান কি হবে, সরকার প্রধান খায়রুল হক সাহেব, আগের যদি আসলে খায়রুল হক সাহেব হবে না, হয়তো উনি মানবেন না, বাট এটা নিয়ে আলোচনা হইতে পারে। দেশে কি নিরপেক্ষ ব্যক্তি নাই? মানে আপনাদের মাথায় কোনো নিরপেক্ষ ব্যক্তি নিশ্চয়ই আছে এখন? না, আমাদের কোনো আলোচনা ওনারা বলো না, আপনাদের মাথায় নিরপেক্ষ ব্যক্তি সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধীনে আমরা নির্বাচন যাব না, এবং সুতরাং আমরা তৃতীয় ব্যক্তি। ওনারা যে সংলাপের কথা বলছে, নিশ্চয়ই ওনারা আমাদের অবস্থান জানেন। আপনি ওনারা যদি বসতে চান, ঠিক আছে, আমরা নিরপেক্ষ বা নিরপেক্ষ নির্বাচন ইলেকশন থাকবে, সরকার থাকবে, তবে কি হবে এটা নিয়ে আলোচনা হইতে পারে। জি সাইফুল ভাই, আপনি একদম আমাদের একজন দর্শক বলছিলেন যে শতকরা 95 মানুষই তত্ত্বাবধায়ক, 95% মানুষই তত্ত্বাবধায়ক সরকার চায়, এবং এই তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু আসলে এখন সময়ের দাবি, এইটা আপনারা রিয়েলাইজ করছেন? ইমতিয়াজ ভাইয়ের বক্তব্যের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে বিভিন্ন জরিপে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, সব জরিপের সাথে সবাই কিন্তু একমত পোষণ করে না। জি, 95% মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তো এটা কোন ম্যান্ডেটের মাধ্যমে, কোন নির্বাচনের মাধ্যমে কিভাবে আসলো আমি জানি না। আমরা যদি আমাদের এখানকার কথা বিবেচনা করি, তাহলে 75% মানুষ চায়, শুধু আপনি চান না, আমরা 3 জন চাই। না, এটা সেই জায়গাতে আমি যাই না। আমার কথা হলো যে যদি আপনি একটা জরিপ করে দেখা যায় যে 90% মানুষ বা 70% মানুষ এই সরকারকে এখন চায় না, নির্বাচিত সরকার কি পথে করে চলে যাবে? তা তো যাবে না। এখন তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যে আলোচনা, এটা ভেরি মাচ পলিটিক্যাল, ভেরি মাচ পলিটিক্যাল কোশ্চেন, এবং দিস পলিটিক্যাল কোশ্চেন উইল বি অ্যানসার্ড বাই ডিসকাশন থ্রু দ্য কনস্টিটিউশনাল প্রসেস। আপনার সাংবিধানিকভাবে এই রাজনৈতিক সংকট আপনার সমাধান করতে হলে সাংবিধানিকভাবে করতে হবে নাকি? তাহলে আপনি যদি বিদ্যমান সংবিধানকে বলবৎ রেখে করতে চান, সেটা একভাবে আলোচনা হবে, আর যদি পরিবর্তন করতে চান সেটাও আরেকভাবে আলোচনা হবে। কিন্তু আপনি আলোচনাই করবেন না, আপনি কথাই বলবেন না। প্রধানমন্ত্রী বারবার বলছে যে আসেন আপনারা বসে আলোচনা করি, সংসদে আসেন কথা বলেন। উনি 2 বছর আগে বলতে পারতেন না আমাদেরকে 2 বছর, প্রায় 3 বছর আগে বলে প্রধানমন্ত্রীকে এতটুকু বেনিফিট অফ ডাউট দেয়া যায় কিনা, যে উনি তো এখন বলছেন বেটার লেট দেন নেভার। জি, বেটার লেট দেন নেভার। না, উনি 2 বছর পরে বলে তো আর ভুল করেনি, অন্যায় করেনি। কিন্তু আপনারা সেদিন পার্লামেন্টে কেন গেলেন না? যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো, সেটা আপনি কেন গিয়ে অপোজ করলেন না? একজন দাঁড়িয়েও তো অপোজ করতে পারতেন, আপনারা তো করলেন না। আপনি এই সংকট থেকে এখন উত্তরণটা, মানে আমাদের সংবিধানটাকে মাথায় রেখে, আসলে খোকন ভাই যেটা বারবার বলছিলেন যে এখানে নির্বাচিত সরকারের মধ্যে কেমনে রাখবে, আপনি যদি একটু বলতেন যে আমাদের আসলে ওয়ে আউটটা কি, আইনটা, সংবিধানটা মাথায় রেখে। আর মনে হয় এখনো ওয়ে আউট দেখা উচিত যে পঞ্চদশের মধ্যে যেসব গন্ডগোল আছে, তার আগেও যেটা হয়েছে ত্রয়োদশ নিয়ে, ওগুলো নিয়ে সরকারের কিন্তু বলা উচিত যে এইগুলো ওনারা ওপেন করে দেবেন, এগুলো নিয়ে আবার চিন্তা ভাবনা করবেন। কারণ এই 2টা সংশোধনী দিয়ে যেটা আমাদেরকে বোঝানো হয়েছে, ওনারা আসলে যা ইচ্ছা তাই করতে পারেন। পঞ্চদশ নিয়ে বিশেষ করে যেটা আপনি বলছিলেন না যে সংসদীয় কমিটি হয়েছে, উনিও বললেন সংসদীয় কমিটি হয়েছে, আমরা সবাই দেখেছি, স্পেশাল কমিটি হয়েছে, সেটা বসেছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, তারপর রাতারাতি বিশেষজ্ঞরা যে মতামত দিলেন দেখা গেল সেগুলোর কোনো মূল্য নাই, উপরের সিদ্ধান্ত আসছে সেই অনুযায়ী। এবং সংবিধান কিন্তু একক কারো কিন্তু এটা সম্পত্তি না, তাই না? কার বাবা লিখেছে, কে ঘোষণা দিয়েছে, এগুলো ম্যাটার না। এটা আর্টিকেল 7 আপনি জানেন, আমরা সবাই জানি, জনগণের হলো ক্ষমতার উৎস। তাই যদি আপনারা যদি মালিক, কিন্তু আপনারা যদি আমাদের প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে আপনাদের উপর আমরা রাস্তা রাখছি, একজন ব্যক্তির উপর রাখছি না। আপনাদের বিশেষ কমিটি ছিল, বিশেষ কমিটি মত বিনিময় করেছে, বিশেষ মতামত নিয়েছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, তাদের উপর একটু শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, সেটা হয়নি। এখন আবার আমরা একই জিনিস দেখছি, 2 বছর ধরে না 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 শুধু বলা হলো। এখন একটু অন্যদিকে যখন পুরো দেশ কোণঠাসা অবস্থায়, এই যে হেফাজত ফেস করতে হলো, আমাদের দিনের পর দিন হরতাল, একটু আগে আমরা শুনছি আগামী সপ্তাহে হয়তো হরতাল, অবরোধ, এগুলোর মধ্যে যেতে হবে খোকন ভাইদের খাতিরে, তারপর আপনারা অন্য কিছু বলবেন, ফাইনালি সেটা আমরা মানতে রাজি না যে আমাদের খাতিরে আপনারা করছেন, কিন্তু আলটিমেটলি
শেষ অবস্থায় এসে তখন আপনারা বলবো আচ্ছা এটা পারবো ওটা পারবো। এগুলোর দরকারটা কি? আপনারা সবাইকে একটু কনফিডেন্সে নিয়ে ঠিক মতো চললেই তো আমরা এগুলোর মধ্যে পড়তাম না। আমি খোকন ভাইয়ের কাছে আবার একটা অন্য প্রসঙ্গে আসবো। এর আগে আপনারা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, বলছিলেন 48 ঘন্টার মধ্যে ঠিক করে ফেলতে হবে। জাতিসংঘের দুদশায় আপনারা এখন আবার সংলাপে আশাবাদী কেন? আমরা আসলে এটা পজিটিভ মুভ আমাদের পক্ষ থেকে। আমরা চাই আসলে, আমরা মনে করি, মানে এই যে আমরা ঘন্টা আমরা মনে মিনিট করি বেঁধে দেওয়া। যে কোনো সংকট বা সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো সংলাপ, আলোচনা করতে হবে। কিন্তু আপনারা তো আলোচনা- গণতন্ত্রের ভাষা এটা, গণতন্ত্রের প্র্যাকটিস হলো। কিন্তু আমরা যেটা 48 ঘন্টায় বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে স্পেসিফিক এজেন্ডা দিতে হবে। উনি বলতেছেন যে অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার, সব তো এগুলো কোনো মিনিংলেস। যে উনি নির্বাচন চলাকালীন সময় বেগম খালেদা জিয়া যেটা মিন করেছেন, নির্বাচন চলাকালীন সময় একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকবে। কিন্তু উনি আলোচনাটাকে একেবারে বাতিল করে দিয়েছেন না? আলোচনাটাকে বাতিল করে দিয়েছেন সরকার যেভাবে উইদাউট এজেন্ডা জি আলোচনা করে, আলোচনা করে বলে আলোচনা হয়ে গেছে, গণতন্ত্র কতভাবে হইতে পারে? আলোচনা হয়েছে, আমার আলোচনা না রাখলাম না খোকন ভাই, আমি সর্বোচ্চ খারাপটা ভাবি, আলোচনা হইলে আপনাদের সর্বোচ্চ ক্ষতি কি হইতো? যে এই আলোচনার নাটক বাদ দেন, এই আলোচনার ধাপ্পাবাজি বাদ দেন, আলোচনা করে আওয়ামী লীগ বা এই সরকার আপনাদের কি ক্ষতি করতে পারত? আলোচনা আমার একটু উনি বলেন না পার্লামেন্টে, আমরা পার্লামেন্টে আসলে সংসদের সময় তাহলে আর কি প্রতিবাদ করতে পারতেন। বাদ দেন, আলোচনা করে আওয়ামী লীগ বা এই সরকার আপনাদের কি ক্ষতি করতে পারত? আমার একটু উনি বলেন না পার্লামেন্টে, আমরা পার্লামেন্টে আসলে সংসদের সময় তাহলে আর কি প্রতিবাদ করতে পারতেন। তখন ওরা বলতেন কি, আরে আমাদের তো কিছু না, আপিলের ডিভিশন আমরা রায় আনছি, সেটা বাস্তবায়ন করছি না। আলোচনা করলে যদি ওনাদের যদি সদিচ্ছা থাকে, যদি ওনারা স্পষ্টভাবে বলবেন যে আমরা নিরপেক্ষ সরকার করতে চাই, কাকে সরকার করা যায়, কিভাবে করা যায়। খোকন ভাই ওনাদের সদিচ্ছা, কিন্তু খোকন ভাই ওনাদের সদিচ্ছা নাই, কিন্তু আলোচনা করলে বিএনপির ক্ষতিটা কি হইতো সেটা? ফ্রুটলেস এক্সারসাইজ, ইউজলেস। আপনারা ফ্রুটলেস এক্সারসাইজ কখনো করেন না? যদি ওনারা যদি নিয়তটা কি, উদ্দেশ্যটা কি স্পষ্ট করতে হবে ওনাদের বক্তব্য কি, অন্তর্বর্তী সরকার বলতে কি বুঝতে চাচ্ছেন? এই যে বলেন, আমি একটু আগে বলি ওই যে জাতিসংঘের নির্বাচিত কারা না, আপনি এই ব্যাপারটাতেই বারবার আসছেন। তারপর আমরা একটা মন্ত্রী সাহেবরা, মাননীয় মন্ত্রীরা বলতেছে, প্রধানমন্ত্রী আমরা পার্লামেন্ট কত বছর মেয়াদে? কত বছর মেয়াদে? আমরা 5 বছর কবে পূরণ হবে? আমরা একটা বিরতি নিয়ে আসি। ইসরাফিল ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আপনার কাছে শুনবো। বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ইসরাফিল আলম, আমাদের দর্শকদের মধ্যে অনেকে যে প্রশ্নটি করেছেন সেটিকে প্রায় এরকম ভাবে বলা যায় যে বিরোধী দলের আন্দোলনের পরে সরকার সংলাপের আহ্বান করেছে। তার মানে পঞ্চদশ সংশোধনীতে যে সরকারের অধীনে নির্বাচন করার কথা বলে হয়েছে তাতে কিছুটা দুর্বলতা রয়ে গেছে বলে কি আপনারা মানছেন, নাকি আলোচনাটা আসলে মানে কেন করবেন? অনেকে আবার এই কথাও বলছেন যে পঞ্চদশ সংশোধনীর আগে আপনারা এরকম একটা এক্সটেন্সিভ সংলাপ কেন করলেন না? এটা তো করা হয়েছিল, কিন্তু দুঃখজনক ঘটনা হয়েছে পার্লামেন্ট তো আসলে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে, তাদের সবাইকে পার্লামেন্টে কথা বলা, কাজ করা উচিত, কিন্তু তার দায়িত্ব পালন করা উচিত। আমি এখনো বলবো, আবার রিপিট হচ্ছে, সেদিন যদি মাহবুব ভাইরা পার্লামেন্টে গিয়ে প্রতিবাদ করতো, করে যদি বলতো না এইটা না এইটা করো, তবু আমরা গ্রহণ না করি, জাতি তো শুনতো। আমরা গ্রহণ না করি, সংখ্যাগরিষ্ঠের জোরে হয়তো আমরা গ্রহণ করতাম না, কিন্তু জাতি তো জানতো তারা এই কথাটা বললো। কিন্তু সেদিনও বাদ দিলাম, এখনো আপনারা বলছেন না যে আপনারা সে আগে যা ছিল 58 ঘ সেইটাই চান না নতুন কিছু চান। জাজমেন্টে তো বলেছে নতুন ভাবে, নতুন আঙ্গিকে সংসদ আরো 2টা নির্বাচন করতে পারে আলোকে। আর সে নতুন আঙ্গিকটা কি হবে, নতুন ভাবধারাটা কি হবে, সেটা আলোচনা করে ঠিক করে সেই আলোচনাটা তো হচ্ছে। আমরা শুনে স্পষ্ট বলছি। খোকন ভাই, আপনার জন্য দর্শকদের প্রশ্নটা কি শুনেন? আপনার জন্য দর্শকদের প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে আপনাদের জোটের শরিক জামায়াত রোববারের পর মঙ্গলবার আবার হরতাল ডেকেছে। মাঠে রাজনীতিতে আপনারা মানে এখনো নৈতিক সমর্থন থেকে দূরে আছেন, তো এটা কি আসলে জোটের উপর কোনো প্রভাব পড়বে কিনা? আপনারা কি মনে করেন যে আপনারা এখনো নৈতিক সমর্থন দিলেন না, আগামীকাল হরতাল আছে, দিতে পারতেন তো? এটা তো আমাদের তো মানে নৈতিক সমর্থন দেওয়া হয় না, জোটের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? তাদের নিজস্ব আপনার জোটের উপর কোনো প্রভাব পড়বে কিনা এটা দর্শকরা জানতে চাইছেন, যে জোটের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমি মনে করি জোটের বন্ধন শক্ত হবে না হালকা হবে। সারাপা, আপনার কাছে দর্শকদের যে প্রশ্ন সেটাকে অনেকটা এরকম ভাবে বলা যায় যে আমরা দুই রাজনৈতিক দলকে যে বা গোষ্ঠীকে যে এক হতে দেখি না, এর ফলে আমরা যারা মাঝামাঝি আছি তাদের উপরে অনেকখানি দায় চাপানো যায় কিনা, আমরাও নিজেরা অনেকভাবে বিভক্ত কিনা, এবং অনেক সময় আমাদের নিজেদের অবস্থান
আমরা নিশ্চিত করতে চাই কিনা জনগণের পক্ষে না থেকে, এরকম। আমার মনে হয় আমি এখানে যেভাবে বসে আছি আমাদের অবস্থান সেরকম, আমরা প্রান্তিক হয়ে আছি আসলে, আমরা মাঝখানেও নাই, আমাদের তেমন কিছু করারও নাই এখন আসলে বাংলাদেশে সেটা অন্য জায়গায়। আমি মাঝামাঝি আছি না, এখন ধরুন বাংলাদেশে যে ইস্যুগুলো আছে, রানার বিষয়টা তো এখন পর্যন্ত শেষ হয়নি, রানা প্লাজার বিষয়টা, তাই না? শ্রমিকদের বিষয়টা শেষ হয়নি এখনো, অনেক মৌলিক সমস্যা কিন্তু বাংলাদেশের সামনে আছে। কিন্তু কি অবস্থা হচ্ছে, যে আজকে আমরা আপনার অনুষ্ঠানে আসলাম, এখানে আপনি তাও দয়া করে আমাদেরকে 7-8 মিনিট দিয়েছেন ওইসব বিষয় নিয়ে কথা বলার জন্য। 15 মিনিট। এই যে ওনাদের মধ্যে কথা হবে কি হবে না, কবে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, এগুলো নিয়ে আমাদের আটকে থাকতে হচ্ছে। আর আপনি তো তাও এইসব ইস্যু মাঝে মধ্যে নিয়ে আসেন, অন্যরা তো ওগুলোর মধ্যে যান না, আমাদের এটার মধ্যেই থাকতে হয় সারাদিন এটার মধ্যেই কাটে। হরতাল হবে কি হবে না, আর ওনাদের সংলাপ হবে কি হবে না। তো আমার মনে হয় এখানে মাঝখানে যারা আছেন বা প্রান্তিক যারা আছেন, ওনাদের ভূমিকাটা তো নগণ্য আসলে। আর ওনারা দুই পক্ষই, এই দুইজন ব্যক্তির কথা বলছি না, কিন্তু ওনারা যে দলের প্রতিনিধিত্ব করছেন, তারা আসলে এই যে বাকি জনগোষ্ঠী কি মনে করছেন, মাঝখানে যারা আছেন কিনা, ওনাদের মতামত নেওয়া দরকার কিনা, সেরকম কোনো প্রবণতা তো ওনাদের মধ্যে কখনো দেখছি না। তো আমরা কি করি না করি, এটা অনেকটা আনফরচুনেটলি এখানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, হওয়া উচিত ছিল না কিন্তু হয়েছে। আর সেখানে আমাদের ভূমিকা চাইতে ওনাদের ভূমিকার উপর একটু জোর দিই। আপনি যদি একটা বাক্য বলেন সারাপার এই বক্তব্য, সারাপা যেটা বলেছেন যে আসলে সবার ঊর্ধ্বে কিন্তু দেশ, মানে থাকা উচিত ছিল, সবার ঊর্ধ্বে দেশ এবং এটা আপনারা কি আপনারা মনে রাখছেন? এটা আমি মনে রাখি আর না আপনার কাছে শেষ বাক্য, আমাদের কাছে কিন্তু সেটাই হওয়া উচিত। আমরা সেটাই হওয়া উচিত। গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের শাসনব্যবস্থা অব্যাহত রাখার জন্য আন্দোলন করছি, জি, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি, এবং আমরা আগামী নির্বাচন ব্যবস্থা যেন নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়ক বা যে নামের আখ্যায়িত, আমরা একটি বিষয় নিশ্চিত হতে পারলাম যে আপনারা সবাই আসলে জনগণের কল্যাণই চান। তা আমরা যারা জনগণ আছি তারা আশা করি যে কখনো না কখনো আমরা একটা কল্যাণ পাবো। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।